জঙ্গল সলিমপুরে যারা র্যাব এবং পুলিশের ক্যাম্প ভেঙে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, এই এলাকাকে বিচ্ছিন্ন সন্ত্রাসীদের জনপদ হতে দেয়া হবে না। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকেই ৩,১০০ একরের দুর্গম জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও আলীনগর এলাকায় মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত পরিদর্শন কেন্দ্র করে জঙ্গল সলিমপুর জুড়ে এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10:30টায় আলীনগরে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানান, এই জনপদ আর সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। এখানকার সড়ক উন্নয়ন করে সীতাকুণ্ড চট্টগ্রাম শহর হাটহাজারী সড়কের সঙ্গে যুক্ত করা হবে। সীতাকুণ্ডের সাথে যোগাযোগ, ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটহাজারী বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায় এবং এখানে আমাদের যে পুলিশের জন্য, বিজিবির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি, এগুলো পরিকল্পনা করছি। তিনি আরো বলেন, এলাকায় যারা দীর্ঘদিন বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হবে না। কেউ যদি উচ্ছেদের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে তবে তা আগে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার, সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বা লিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুরের বাসিন্দারা জানান, তারা এলাকায় শান্তি ও নিরাপত্তা চান। আমাদের শান্তি মতো আমরা যেন থাকতে পারি, যে আমরা গরিব দুঃখী, আমরা কোথায় যাব? বর্তমানে সরকার যেহেতু আমাদের নিরাপত্তা দিছে, কিন্তু নিরাপত্তা হয় নাই, আমাদের নির্যাতনের শিকার হয়েছি আমরা। যেহেতু আমরা কষ্ট করে জায়গাটা নিয়েছি, গরিব মানুষ আমরা, তো আমরা চাইতেছি কি আমরা ফ্যামিলি নিয়ে সবাই কি শান্তিপূর্ণ থাকতে চাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শনের এক সপ্তাহ আগে জঙ্গল সলিমপুরের নবনির্মিত র্যাব ও পুলিশের ক্যাম্পে ভারী অস্ত্র দিয়ে হামলা এবং বুলডোজার চালিয়ে ভেঙে দেয় সন্ত্রাসীরা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। এদিকে দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব জনপদে রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। এই পাহাড়ি অঞ্চলের প্রায় ৩,০০০ একর খাস জমি উদ্ধার করে অত্যাধুনিক কারাগার তৈরি, সরকারি দপ্তর এবং বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এ নিয়ে সাইফুল ইসলাম শিল্পীর তথ্য এবং ছবিতে তৈরি প্রতিবেদনের প্রথম পর্ব আজ। জঙ্গল সলিমপুর এ নামেই মানুষের মনে জেগে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী জনপদের ছবি। এলাকার লোকজনের দাবি, সরকারি নিয়ন্ত্রণের চেয়ে এখানে প্রভাবশালী গোষ্ঠীর দাপট ছিল বেশি। চলত সন্ত্রাসী শাসন, জিম্মি ছিল ১.৫ লাখের বেশি বাসিন্দা। এই জঙ্গল সলিমপুরে চলতি বছরের ১৯শে জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন। তবে সম্প্রতি যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর মুক্ত করা হয় সন্ত্রাসীদের হাত থেকে। অতি সম্প্রতি জঙ্গল সলিমপুরের এই সম্পত্তিগুলো সরকার রিকভারি করছে। এই সম্পত্তির ভিতরে কারাগারকে ৭০ একর সম্পত্তি ওখানে বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মেট্রোপলিটন শহরের বন্দীদের ওখানে রাখার জন্য একটা কারাগার নির্মিত হবে। চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পার এলাকার বর্তমান কারাগারে ধারণ ক্ষমতার ৩ গুণ বন্দী রয়েছে। ২৫০০ বন্দীর জন্য ব্যবস্থা থাকলেও রয়েছে ৬,৩৩৮ জন। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন জেলা প্রশাসক। ওভারলোডেড, হাইলি ওভারলোডেড এই জেলখানা, এবং চাইলেই আপনি এই জেলখানাকে বড় করতে পারবেন না। দেয়ার ইজ নো স্পেস অ্যাট অল। সুতরাং এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে। তবে পরিবেশবাদী ও মানবাধিকার কর্মীরা চান প্রাকৃতিক সম্পদে ভরপুর জঙ্গল সলিমপুরের প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই যেন কারাগার নির্মাণ করা হয়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের ২০০০ মেট্রো কারাবন্দীদের সেখানে রাখার ব্যবস্থা করা হবে। এটা খুবই সুন্দর একটা উদ্যোগ। আমি মনে করি এই নয়নাভিরাম সৌন্দর্যের প্রতীক চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের বরাদ্দ চেয়ে চিঠি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং অর্থ বরাদ্দ হলে অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। হাসিবা আলী বর্ণা, ৭১। আগামীকাল রামেসা ধর্ষণ এবং হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছে সরকার, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। রবিবার সকালে ঝিনাইদহে শৈলকুপায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল কোনো নাম দেয়নি জানিয়ে আইনমন্ত্রী বলেন তারা অপেক্ষায় আছেন। মানবাধিকার কমিশন ও গুম কমিশনের আইন বিষয়ে যেসব সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আসাদুজ্জামান। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। দেশের সব বিমানবন্দরের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এজন্য 15 জুনের মধ্যে বিমানবন্দরে ব্যবহৃত সব বাহনে ভিটিএস নামের এক বিশেষ ট্র্যাকার যোগ করতে আদেশ দিয়েছে সংস্থাটি। এর ফলে ঘন কুয়াশা বা যে কোনো অবস্থায় রানওয়ে সহ সব জায়গায় এসব যানবাহনের উপস্থিতি টের পাওয়া যাবে, যাতে দুর্ঘটনা শূন্যের কোটায় নেমে আসবে। মোহন ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। গেল বছরের নভেম্বরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোস্টকার্ডের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের নোজ হুইল ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার কারণে সেদিন ফ্লাইট বাতিল করতে হয় ভারতীয় এই বিমান সংস্থার। 2022 সালে শাহজালালের হ্যাঙ্গারে বিমানের 2টি উড়োজাহাজের ধাক্কা লাগে। হ্যাঙ্গার থেকে একটি বোয়িং 737 বের করার সময় সেখানে থাকা আরেকটি বোয়িং 777 উড়োজাহাজকে ধাক্কা দেয়। এর কয়েকদিন পর ইউএস বাংলার একটি ট্রলি ধাক্কা দেয় বিমান বাংলাদেশের উড়োজাহাজে। এসব ঘটনায় বড় ক্ষয়ক্ষতি না হলেও আশঙ্কা থেকে যায় বড় দুর্ঘটনার। বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। ভিটিএস কিংবা ভেহিক্যাল ট্র্যাকার সিস্টেম নামের একটি প্রযুক্তি এয়ারক্রাফট সহ বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে যুক্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। আমরা বলছি আপনার ভিটিএসটা এই জিনিসগুলি থাকতে হবে, তার ফ্রিকোয়েন্সিটা হতে হবে এরকম, এটা ক্যাপাবিলিটি থাকতে হবে এরকম, এটা সক্ষমতা থাকতে হবে এরকম। আপনি যে কোনো কোম্পানি থেকে নেন, কিন্তু আমার এই 4-5টা ক্রাইটেরিয়া মিট করতে হবে। এই জন্য আমাদের একটা আলাদা কমিটিও করে দেওয়া আছে, একটা সেল আছে আমাদের অফিসারদের স্পেশালিস্ট। এই প্রযুক্তি সংযুক্ত থাকবে ঢাকায় বসানো নতুন রাডার থেলাসের সাথে। এর মাধ্যমে ঘন কুয়াশা বা প্রতিকূল পরিবেশেও বিমানবন্দরে থাকা সব ধরনের যানবাহনকে চিহ্নিত করতে পারবে। এই সব গাড়িগুলি যে মুভ করছে, এগুলো যদি আমার মনিটরিং না থাকে স্ক্রিনের মধ্যে, তাহলে আমার হয়তো কোনো কথাবার্তা বলতে হচ্ছে না। আমি পার্টিকুলার কোনো একটা ভেহিকেলে যখন আইডেন্টিফাই করছি সে একটা ডেঞ্জার জোনে আছে, আমি তখন তাকে ইন্ডিভিজুয়ালি কল দিতে পারছি, তাকে বলতে পারছি তুমি এখান থেকে সরে যাও, তোমার সামনে একটা প্লেন আসছে। হয়তো টাওয়ার থেকে তখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না, বা রাত্রেবেলা কোনো কারণে সে লাইট জ্বালায় নাই, বা আমি তাকে টাওয়ার থেকে আইডেন্টিফাই করতে পারছি না। এই যে সেফটি হ্যাজার্ডগুলো এড়ানোর জন্য, মানে আমার ম্যানুভারিং এরিয়াতে অ্যাপ্রনে, এটার জন্য জুনের 15 তারিখের মধ্যে সব এয়ারলাইন্সকে সব বাহনে এই প্রযুক্তি সংযুক্ত করতে বলেছে বেবিচক। না করলে বিমানবন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের। এটা লাস্ট দেওয়া হয়েছে একটা, এরপর থেকে আমরা হয়তো ওই গাড়িগুলিকে আর অ্যালাউ করবো না অ্যাপ্রন এরিয়াতে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ, তাই রেল এবং সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস। কাল থেকে আবারও কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা, তবে স্কুল কলেজ খুলবে আরও পরে। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল এবং নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে রাজধানীর সড়কগুলোতেও ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতি দেখা গেছে, তবে তেমন কোনো ভোগান্তির অভিযোগ জানায়নি যাত্রীরা। ঈদ যাত্রা শেষ হয়েছে এবং যাত্রীরা নিরাপদে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে ঈদ যাত্রা করছে। ফিরতি যাত্রা শুরু হয়েছে আমাদের। সকাল থেকেই যাত্রীর চাপ মোটামুটি অনেক ভালোই ছিল। প্রত্যেকটা যাত্রীতেই ট্রেনে যাত্রীর চাপ ছিল। তো আমাদের সামনে যে কয়েকদিন আছে আমরা আশা করি যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বোধ করে এবং কমলাপুরে ফিরে আসতে পারবে। না, শিডিউল বিপর্যয় বলতে ওরকম না, আমাদের সকালে সিগন্যালিং সিস্টেমে কিছুটা ত্রুটি ছিল, সেই ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এখন ট্রেনগুলো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে। ঈদ ফেরত মানুষের সংবাদ সংগ্রহে আছেন সহকর্মী ইলিয়াস আকুন। কমলাপুর রেল স্টেশন থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ইলিয়াস, দর্শকদের জানাচ্ছিলাম আজ ছুটির শেষ দিন, সবাই ঢাকায় ফিরতে শুরু করেছে,
কি অবস্থা দেখছেন কমলাপুর রেল স্টেশনে সেটা একটু জানাবেন এবং কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা। ধন্যবাদ নুসরাত। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই আছি এবং তার আগেও আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছি, সেখানেও আমি দেখে আসছি। মোটামুটি বলা যায় যে আজকের দিনটি স্বস্তিদায়কভাবেই কিন্তু ফিরছে এবং বিভিন্ন জেলা থেকে যে কর্মজীবী মানুষরা রয়েছে তারা ঢাকাতে পৌঁছাতে কোনো রকমের ভোগান্তি ছাড়াই কিন্তু তারা পৌঁছাচ্ছে। গত দুদিন ধরেই পৌঁছাচ্ছে। যারা আরামদায়কভাবে একটু আসতে চায় তারা সকাল থেকে বা তার আগ থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে। তবে উপচে পড়া ভিড় আমি না দেখলেও মোটামুটি বাস এবং ট্রেনগুলো বোঝাই করে কিন্তু আসছে এবং সিটগুলো প্রত্যেকটি সিট কিন্তু আসন ফাঁকা ছিল না, সেটি আমরা দেখেছি। আমরা পাশাপাশি দেখছি যে স্কুল কলেজ যেহেতু অনেক পরে বন্ধ, এখনো বন্ধ আছে বা আরও বেশ কয়েকদিন ছুটি আছে, সেক্ষেত্রে দেখছি যে অনেকেই কিন্তু এই এখনো ঢাকা ছাড়ছে বা আরও ঘোরার জন্য যে সব টুরিস্ট এলাকা সেই সব এলাকায়ও কিন্তু গেছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাই যে আজকে ঢাকা ছাড়ছেন কেন? আমরা আমাদের ছুটি শেষ, কর্মস্থলে ফেরার জন্য ঢাকা ছাড়ছি। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া সদরে। ঈদ কাটিয়েছেন? ঈদ ঢাকায় কাটিয়েছে। যেমনটা দেখছিলাম এবং আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল পর্যন্ত এখন পর্যন্ত 18টি ট্রেন এখানে আসছে এবং আন্তনগরের 18টি ট্রেন আসছে এবং কমিউটার আসছে 8টি। আর যাওয়ার বেলাও যদি বলি যে তাহলে 17টি ট্রেন গিয়েছে এবং 8টি ট্রেন কমিউটার, 8টি ট্রেন সকাল থেকে এখান থেকে ছেড়ে গিয়েছে। অর্থাৎ প্রায় সমান সমান যাত্রী আসা যাওয়া করছে। তবে সব ঠিকঠাক থাকলে বিকাল নাগাদ অর্থাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় কর্তৃপক্ষ সেরকমটা কিন্তু জানিয়েছে। নুসরাত। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ইলিয়াস এখন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কমলাপুর রেল স্টেশনের খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন। এদিকে পরিবহনের চাপ বাড়লেও এখনও ঢাকার পথে শুরু হয়নি যানজট। ফেরি পারাপারের সময় ঘাটে কোনো অস্বস্তির অভিযোগ করেনি যাত্রীরা। তবে কোনো কোনো পরিবহনের ঈদের সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। কাজে ফেরার যাত্রার শুরুতে উত্তরের প্রবেশদ্বার হাটি কুমরুলে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের চাপ। সকালের দিকে যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে পরিবহনের চাপ। দূরপাল্লার বাসে সিট পেতে কাউন্টারগুলোতে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, ঈদের ছুটিকে সুযোগ বানিয়ে বহু পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। ছুটি অল্প কয়েকদিন চলে যাচ্ছি, খুব খারাপ লাগতেছে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আরো ধরুন এই রাস্তাঘাটের ভাড়ার বিষয়টা। ঘর ফেরা মানুষ যে ভোগান্তি নিয়ে বাসায় আসছিল এবং তাদের যাওয়ার ক্ষেত্রেও একই অবস্থা আর কি। এখানে সুষ্ঠু কোনো তদারকি নাই আর কি। গাড়ি ঘোড়া তো পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতো, ভাড়া বেশি। আসার সময় সেম পরিস্থিতি, কোনো গাড়ি পাওয়া যায় না, পাওয়া গেলে ভাড়া দ্বিগুণ, যাওয়ার সময় সেম পজিশন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বাস কাউন্টারের দায়িত্বশীলরা। আমরা ভাড়া মোতাবেক আমরা টিকিট বিক্রি করতেছি। আর এখন যেগুলো আছে নরমালি বাজার এখন মোটামুটি সাধারণ আছে আর কি। রোডে এখন চাপ কোনো তেমন কিছু নাই, মোটামুটি বিকেলের দিকে চাপটা বাড়বে। রোববার ভোর থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা রাজবাড়ির দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান তারা। নিরাপদে আসছি, ঘাটও কোনো গোলযোগ নাই, অনেক ভালোভাবে আসতে পারছি এখানে এই পর্যন্ত। এদিকে দৌলতদিয়া ফেরিঘাটেও ছিল কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে চলাচল করছে 17টি ফেরি ও 20টি লঞ্চ। শনিবার ভোর থেকে দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও কোনো ভোগান্তি হয়নি। শাকিলা সিথি, 71। গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আরও 12 জন আহত হয়েছে। রবিবার সকালে টুকিয়াপাড়ুর এলাকায় গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গাইবান্ধাগামী নিউ সাফা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যায়। আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের নেওয়া প্রতিটি ইতিবাচক পদক্ষেপ নিয়ে বিরোধী দল কুৎসা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি আরও বলেন, বর্তমান জামায়াত নেতারা জুলাই সনদ নিয়ে অপপ্রচার ও মিথ্যাচার করছে। অপপ্রচার দিয়ে কারো ভালো কাজ আড়াল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে তার দল। জামাতে ইসলামের এক নেতা তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করেছে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা
জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে। আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের কাজে বাধা দেয়া এবং লাঞ্ছনার অভিযোগে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। শনিবার স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন শেষে সংবাদকর্মীদের উপর হাসপাতালটির সিকিউরিটি এবং কর্মচারীদের হামলার অভিযোগ ওঠে। বুধবার হাসপাতালে 6 শিশুর মৃত্যুর পর আদ্দিন হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরকার সাখাওয়াত হোসেন বকুল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। তারা দুজন হাসপাতাল ছাড়ার পরপরই সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে এতে আহত হন 2 সাংবাদিক। সাংবাদিকরাও নিজেদের উপর লাঞ্ছনার অভিযোগ আনেন। ঘটনার সময় সংঘর্ষের মিথ্যা তথ্য দিয়ে র্যাব ডেকে আনার অভিযোগও মিলেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। হামি আক্রান্ত জটিল রোগী ছাড়া হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা। পাশাপাশি বড়দের জন্য ওয়ার্ডে সিট না থাকার অভিযোগও মিলেছে। সকালে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হামি আক্রান্ত রোগীদের কাছ থেকে এমন তথ্য মিলেছে। তারা জানান, শিশুদের অবস্থা জটিল হলে তারাই ভর্তির সুযোগ পাচ্ছেন। রোগীর স্বজনদের অভিযোগ, বড়রাও এখন হামি আক্রান্ত হচ্ছে, তাই বড়দের চিকিৎসার জন্য হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন। এবং মনে করেন যে কেয়ারটেকার আনসার সবারকে বাইরে জিজ্ঞাসা করছি যে ভাই আমি টেস্টটা করাইতে আসছি, কোনখানে যাবো? ওনারা দেখাই দিয়েছে দোতলায় ডান সাইডে যান। তো দোতলায় আমি প্রায় আধা ঘন্টার উপরে বসা। আমি সবারই জিজ্ঞাসা করছি যে আমি এই টেস্টটা করাবো, আপনাদের কোনো লোকজন আছে কিনা। ঠিক আছে, ওনারা বলতেছে যে এখন পর্যন্ত ঈদের ছুটি শেষ হয় না। তা আমরা গরিব মানুষ কোথায় যাব বলেন? বলছিল যে মানে এখানে আপনার মানে সিট সবগুলা বুকিং, মানে এখানে আর রুগী নেওয়া যাবে না। এই বিধে উনি আমারে মানে আমার ইয়া করে নাই, মানে ভর্তি লয় নাই। ঠিক আছে, তা আমি বললাম যে স্যার দেখেন আমার রুগী একেবারে অসুস্থ, আমি তো দক্ষিণ হাতিয়ার থেকে আসছি, এখন এই রুগী নিয়ে আমি কই যাবো? এ বলে আপনি আসরের পর দিয়ে আসি যোগাযোগ করিয়েন। তো আমি আসরের পর দিয়ে আমি এখন কই যাবো? বাক্সে বন্দি ক্যান্সারের চিকিৎসা। 14 বছর ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবহার হচ্ছে না রেডিওথেরাপির যন্ত্রপাতি। চিকিৎসকরা বলছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 60 থেকে 70% ক্যান্সার আক্রান্ত ব্যক্তি চিকিৎসা করাতে পারেন না। এই অবস্থায় ক্যান্সার, হৃদরোগ এবং কিডনির চিকিৎসায় একটি 15 তলা ভবন নির্মাণের কাজ চলছে। জনবল তৈরি না হলে এই টাকাও রোগীদের কোনো কাজে আসবে না বলে মনে করছেন চিকিৎসকরা। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন এসএ বাপ্পি। ফাতেমা বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিমোথেরাপি চলছে তার। রেডিওথেরাপির জন্য ঢাকায় এসে 6 মাস অপেক্ষা করতে হয়েছে তাকে। এরপর আর রাজধানীতে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ব্রেস্টে টিউমার হয়েছিল, সেটা থেকে ক্যান্সার হয়েছে। ওখানে যদি সিরিয়াল পেতে হয় তো 6 মাস লেগে যায়, ততদিন তো রোগীর অবস্থা বেশি খারাপ হয়ে যায়। পাশেই নীলুফা আক্তারের ক্যান্সার শনাক্তের পর 22টি কেমোথেরাপি দিতে হয়েছে, কিন্তু এরপরেই দরকার হবে রেডিওথেরাপি। অথচ সেই সামর্থ্য নেই তার পরিবারের। ঢাকায় যদি যা দরকার হয় সেটা আমাদের পক্ষে সম্ভব না। মাসুদা বেগমের অবস্থা একই। ক্যান্সারের চিকিৎসায় কেমো দিতে পারলেও টাকার অভাবে ঢাকা গিয়ে তার রেডিওথেরাপি দেওয়া সম্ভব নয়। রেডিয়েশন দেওয়ার জন্য ঢাকায় বলছিলাম, আমরা পারিনি। টাকারও সমস্যা ছিল, আর ওইখানে থাকার মতনও কেউ ছিল না। এই যখন অবস্থা, তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্টার খাতা বলছে প্রতি বছর প্রায় 2000 ক্যান্সার আক্রান্ত রোগী শনাক্ত হয় এখানে। রেডিওথেরাপির ব্যবস্থা না থাকায় 60 থেকে 70% রোগী শেষ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে পারেন না। নতুন পেশেন্ট আসে গড়ে প্রায় 1800-2000। এছাড়া পুরানো পেশেন্ট সবসময় আমাদের এখানে প্রতিদিনে 50 থেকে 60 জন পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। পরিপূর্ণ সেবা আসলে আমাদের এখানে দেওয়া সম্ভব হয় না, যেহেতু আমাদের এখানে রেডিওথেরাপির মেশিন নাই। তখন তো মানে আমাদের জন্য জিনিসটা আসলে খুব বার্ডেন হয়ে দাঁড়ায়। একটা ক্যান্সার রোগী 8 মাস 6 মাস পরে সিরিয়াল পাওয়া মানে তার তো ততদিনে সে বেঁচে থাকবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন। প্রায় 60 থেকে 70% রোগী যাদের রেডিওথেরাপির প্রয়োজন তারা রেডিওথেরাপি নিতে পারে না এই টাকার অভাবে।
এই যখন অবস্থা তখন ক্যান্সার বিভাগের সামনে একটি বাক্স দেখা গেল। খোঁজ নিয়ে জানা যায় এটি রেডিওথেরাপি যন্ত্র। এরকম ৬২টি বাক্সে ২০১২ সালে এই হাসপাতালে আসে যন্ত্রটি। এর মধ্যে ২২টি বাক্স ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন সময়। বাকিগুলো একটি রুমে সিলগালা করে রাখা হয়েছে, আর কিছু বাক্স আরেকটি রুমে পড়ে আছে অবহেলায়। কিন্তু কেন? সেন্সিটিভ মেশিন, এদের একটা টেম্পারেচার মেনটেন করতে হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেড। ইনস্টলেশন হয় নাই, এটার ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে। খুলনাও কোনো বাংকার ছিল না এই মেশিনের জন্য, যে কারণে মেশিনটা এখানে এসে পড়ে থাকে। প্রয়োজন নেই, লোকবল নেই, চাহিদাও দেয়া হয়নি। কত টাকায় কেনা হয়েছে তার সঠিক তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু একজন রোগীও পাননি এই যন্ত্রের সুফল। ভারী যন্ত্রপাতির কোনো চাহিদাপত্র ছিল না কখনোই, যে কারণে এরকম একটা যন্ত্র কিনতে গেলে হসপিটালে নিজস্ব একটা চাহিদা থাকতে হবে। এমন অবস্থায় ঠিক পাশেই ২ তলা বেসমেন্ট সহ ১৫ তলায় একটি ভবন ২৪১ কোটি টাকায় তৈরি হচ্ছে, যেখানে হওয়ার কথা ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি রোগীদের চিকিৎসা। এই ক্যান্সার প্রকল্পের আওতায় আমাদের খুলনা অংশটুকুর প্রকল্প ব্যয় ২৪০ কোটি টাকা প্রায় ডিসেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করে আমরা হস্তান্তর করব। শুধু খুলনা নয়, দেশের ৮টি বিভাগীয় শহরে হচ্ছে এই হাসপাতাল। কিন্তু বিশেষায়িত হাসপাতালগুলো চালাতে যে সংখ্যক দক্ষ জনবল প্রয়োজন, তার কতটুকু আছে দেশে, সেই প্রশ্ন রয়েই যায়। বাক্সবন্দি থেকে কোটি কোটি টাকা যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিও সেই যন্ত্রের সুফল পাননি। এবার ক্যান্সারের চিকিৎসায় নির্মাণ করা হয়েছে ১৫ তলায় এই ভবনটি। হয়তো কেনা হবে কয়েকশো কোটি টাকার যন্ত্রপাতি। কিন্তু কবে ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা পাবেন খুলনাবাসী, সেই প্রশ্ন রোগীদের। হিমেল মাহবুব, ৭১, খুলনা। এবার মন্দায় পড়েছে কোরবানির পশুর চামড়ার বাজার। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। পোস্তা, সাভার এবং আমিনবাজারের আড়তগুলোতে চামড়া বেচাকেনায় ধীরগতি দেখা গেছে। বাজারে চামড়া এলেও নেই প্রত্যাশিত ক্রেতা। প্রত্যাশার তুলনায় কম চামড়া সংগ্রহ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্যানারি মালিকরাও। অন্যদিকে পুঁজি সংকট এবং বছরের পর বছর বকেয়া আদায়ে হিমশিম খাচ্ছেন আড়তদাররা। ফলে দাম পড়ে গেছে আশঙ্কাজনক হারে। ট্যানারি মালিকদের দাবি, বকেয়া অর্থ, ব্যাংক ঋণের সীমাবদ্ধতা এবং পুঁজির সংকটের কারণেই এবার সংগ্রহ কমেছে। পাশাপাশি লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া বাজারে না আসায় উৎপাদন পরিকল্পনাও চাপে পড়েছে। মৌসুমি ব্যবসায়ীদের দাবি, শুধু লবণযুক্ত নয়, কাঁচা চামড়াও সরকার নির্ধারিত দাম নিশ্চিত করা হলে বাজারে শৃঙ্খলা ফিরবে, শিল্পে আস্থা বাড়বে ব্যবসায়ীদের। চামড়া কস্টিংটা এত, যার মধ্যে একটা লেবার রাখতাম, আগে রাখতাম 200 টাকা, এখন ওই লেবারটা রাখতে হয় আমার 1200 টাকাতে পার ডে। তো এটা তো চামড়ার উপরে প্রভাব পড়তেছে। লবণের দাম ছিল 600, 650 টাকা, এখন হচ্ছে 1100 টাকা। এটা প্রভাব সব চামড়ার উপরে পড়ছে। সত্যি চামড়ার দাম পায় না কখন? যখন তারা চামড়াটা পচাই নিয়ে আসে। একেবারে অবস্থা ভালো না তো। 1500-1600 মাল আমার এক কোম্পানি লিচে শেষ, এরপরে আমরা যে ঘুমাইছি। ঈদ শেষে রাজধানী জুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সফল হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। 2 সিটির প্রশাসকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে হাট ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা। সবুজ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে রবিবার সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, নগরবাসীর সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। সহযোগিতা ঈদের দিন থেকে গতকাল 30 মে রাত 12টা পর্যন্ত আমরা মোট 36,086 টন বর্জ্য মাত্রায় ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছি। এবারের ঈদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় 36,000 টন বর্জ্য অপসারণ করেছে। এরপরও কোথাও বর্জ্য পড়ে থাকলে হটলাইনে জানানোর আহ্বান জানিয়েছেন প্রশাসক। ডিএসসিসির কোথাও কোনো বর্জ্য জমে থাকতে দেখলে দয়া করে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নাম্বার 017099008888। এদিকে হাটের বর্জ্য পরিষ্কার না করায় ইজারাদারদের কাজও করতে হয়েছে সিটি কর্পোরেশনকে। এই কারণে জামানত বাজেয়াপ্ত এবং ভবিষ্যতে জামানতের পরিমাণ বাড়ানো হবে বলে জানান প্রশাসক। আমরা ইজারাদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হয় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করেছেন তারা। আমরা প্রতিদিনের বাসাবাড়ির যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা, সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে, অব্যাহত থাকবে। এছাড়া হাট ব্যবস্থাপনায় গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বিশাল কর্মযোগ্য, সেখানে একটু হাটের যে বাসগুলো আছে তারা হয়তো বা 7 দিন 8 দিন সময় লেগেছে সেটাকে নির্মাণ করার জন্য। আমরা এই বাদবাকিগুলো আগামী খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা অপসারণ করে সেখানে ক্লিন করে ফেলবো। 2 সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এই ঈদে রাজধানীতে প্রায় 55,000 টন বর্জ্য পরিষ্কার করা হয়েছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। ঈদের 3 দিন পরও দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে তুলতে চিড়িয়াখানা, জিয়া উদ্যান সহ গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রে ভিড় জমান রাজধানী সহ এর আশপাশের এলাকার মানুষজন। পরিবার পরিজন নিয়ে আসা মানুষদের উচ্ছ্বাস এবং কোলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে এসব কেন্দ্র। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। ঈদের 3 দিনের মতো আজও সকাল থেকে দর্শনার্থীদের ঢল নামে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায়। পরিবার, সন্তান আর বন্ধুদের নিয়ে এখানে ছুটে এসেছেন অনেকে। বাস্তবে পশু পাখি দেখার আনন্দে ছোটদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস। বাঘ দেখেছি, সাজারও দেখেছি, বানর দেখেছি, পাখি দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। বাস্তবে দেখে অনেক উৎসর্গ হয়েছে, অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে রাজধানীর আশপাশ থেকে আসা মানুষজনও উপভোগ করেছেন চিড়িয়াখানার বিচিত্র প্রজাতির প্রাণী ও প্রাকৃতিক সৌন্দর্য। টিভিতে দেখে অনেক অ্যানিমেলস, বইয়ে দেখে, সো এখানে এসে যখন সামনাসামনি দেখছে মানে কিছু কিছু বলতেও পারছে। ছোট বাচ্চাদের আনন্দের জন্য এমনকি ফ্যামিলিতে এনজয় করার জন্য আর কি আসার মেন উদ্দেশ্য। এইভাবে যে দেখছে বাচ্চাদের যে একটা আনন্দ, এই আনন্দটা আর কি কোনো কিছুতে আসবে না। যারা কোলাহল থেকে একটু দূরে শান্তির খোঁজ করেছেন তারা বেছে নিয়েছেন জিয়া উদ্যানকে। মনোরম সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশ তারা উপভোগ করেছেন এখানে। এরকম মনোরম পরিবেশ তো ঢাকাতে অ্যাভেলেবেল নেই, তো এই জন্যই এখানে আসা নিরিবিলি বসার জন্য। গ্রাম্য ফ্লেভার পাওয়া যায় গাছগুলোর জন্য, যার কারণে আসলে মূলত এখানে একটু আসা। জিয়া উদ্যানে আসার একমাত্র কারণ হচ্ছে কি এই জিয়া সাহেবের কবর এবং বেগম খালেদা জিয়ার কবরটাও দেখবো, জিয়ারত করব। তারপরে এখানে যে বিনোদন বাচ্চারা আজ ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম। নস্টালজিক ফিলিং নিয়ে আসলে ধানমন্ডির সাইডে আসা এবং এই জিয়া উদ্যানে আসা। এই আনন্দ আর প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সামনের কর্মব্যস্ত জীবনে আনবে নতুন প্রেরণা, এমনটাই প্রত্যাশা আগত দর্শনার্থীদের। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন 71।